আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ। এরপর জানিয়ে দিব আমেরিকার অধীনে থাকলে ইউরোপের পতনের হুঁশিয়ারি নোয়াম চমস্কির। এদিকে দনেতস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত ৩। জানিয়ে দেব সংঘাত কেন্দ্র করে সুদানের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম নিষেধাজ্ঞা। এদিকে যুদ্ধের পাইতারা করলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলছে হিজবুল্লাহ। সর্বশেষে জানিয়ে দেব ঋণ খেলাপির হাত থেকে বাঁচল মার্কিন সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণ। রুশ কর্তৃপক্ষ বলছে রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এবং তাতে ৮ জন আহত হয়েছেন। ওই অঞ্চলের গভর্নর ভ্যাচলাভ গ্লাদকভ সেখানকার শেভেকিনো শহরের পরিস্থিতি উত্তেজনাকর বলে উল্লেখ করেছেন এবং হামলার জন্য ইউক্রেনীয় সৈন্যদের দায়ী করেছেন। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন এই হামলার বিষয়ে প্রেসিডেন্ট পুতিনকে বেলগোরদ অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস বলছে দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সীমান্ত রক্ষা বাহিনী, জরুরি সেবা বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনকে সর্বশেষ খবরাখবর জানানো হচ্ছে। এর আগে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের সীমান্তবর্তী রাশিয়ার এই বেলগোরদ হামলার ঘটনা ঘটেছে এবং তখনও মস্কোর পক্ষ থেকে ইউক্রেনীয় সৈন্যদের দায়ী করা হয়েছিল। রাশিয়ার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো প্রথমে সবশেষে এই আক্রমণের কথা উল্লেখ করে। এসব খবরে শেভিকিনো শহরের সীমান্তের একটি তল্লাশি চৌকিতে যুদ্ধের কথা উল্লেখ করা হয়। বিবিসির ভেরিফাই বিভাগও কিছু ভিডিও দেখেছে যেখানে ইউক্রেনপন্থী দুটি আধা সামরিক বাহিনী রাশিয়ার ভেতরে ঢুকে অভিযান পরিচালনার কথা ঘোষণা করতে দেখা যাচ্ছে। একটি ভিডিও যা রাশিয়ান ভলান্টিয়ার কোর নামের একটি গ্রুপ শেয়ার করেছে তাতে দেখা যাচ্ছে সামরিক পোশাক পরিহিত এক ব্যক্তি বলেছেন তাদের যোদ্ধারা রুশ ভূখণ্ডের ভেতরে আরো একবার যুদ্ধে লিপ্ত হয়েছে। ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে তা পরিষ্কার নয়। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 25 মাইল উত্তরে বেলগোরদ অতি সম্প্রতি এখানে গোলাবর্ষণের ঘটনা ঘটে এবং এরকম পরিস্থিতিতে বেশ কয়েকটি গ্রাম থেকে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। বেলগোরদের গভর্নর ভ্যাচলাভ গ্লাদকভ বলেছেন ওই অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলায় ব্যক্তিগত গাড়ি, বাড়িঘর, অফিস এবং গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে আক্রমণের হাত থেকে বাঁচার জন্য যারা সেখান থেকে পালিয়ে গেছে তাদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 11 বছর বয়সী একটি শিশু রয়েছে। নিহত বাকি 2 জন নারী। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে সব ক্ষেপণাস্ত্রই গুলি করে ধ্বংস করা হয়েছে এবং ওপর থেকে পড়া সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে লোকজনের প্রাণহানি হয়েছে। কয়েক সপ্তাহ ধরে রাশিয়া কিয়েভ লক্ষ্য করে নিয়মিত মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত মে মাসে এরকম 17টি হামলা চালানো হয় এবং সবশেষ বুধবার রাতের এই আক্রমণ এ সপ্তাহেই 4র্থ হামলা। সূত্র বিবিসি। আমেরিকার অধীনে থাকলে ইউরোপের পতনের হুঁশিয়ারি নোয়াম চমস্কির। মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের অধীনে থাকলে ইউরোপের পতনের আশঙ্কা করেছেন বিখ্যাত মার্কিন চিন্তাবিদ এবং গবেষক নোয়াম চমস্কি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ইউরোপ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থাকে তাহলে সম্ভবত এটি পতনের সম্মুখীন হবে এবং শিল্পহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি সাক্ষাৎকারে চমস্কি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন ইউরোপকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, আর তা হলো তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের অধীনে থাকবে, যার ফলে তাদেরকে সম্ভবত পতনের মুখোমুখি হতে হবে এবং এমনকি কিছু ভবিষ্যদ্বাণী অনুসারে শিল্পহীন হয়ে পড়বে, অথবা এটি কোনোভাবে পূর্ব ইউরোপ অর্থাৎ রাশিয়ার প্রাকৃতিক অর্থনৈতিক অংশীদারের সাথে জড়িত থাকবে, যেখানে ইউরোপের জন্য প্রয়োজনীয় খনিজ সম্পদ উভয় রয়েছে এবং লাভজনক চীনা বাজারের প্রবেশদ্বার রয়েছে। ট্রান্স আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে বর্তমান প্রবণতা নিয়ে ইউরোপে আমেরিকার আধিপত্য বিস্তারের পরিণতি সম্পর্কে বিখ্যাত এই মার্কিন
জান্তাবিতের সতর্কবার্তাটি সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে। 2021 সালের জানুয়ারি মাসের শেষের দিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর তিনি ট্রান্স আটলান্টিক কনভার্জেন্সকে পুনরুজ্জীবিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালান, যাতে ইউরোপকে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে স্থাপন করা যায় এবং ওয়াশিংটন তার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে ইউরোপীয়দেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। ফলে ইউক্রেন যুদ্ধের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় ইউনিয়নের ঐক্যবদ্ধ অবস্থান ও রাশিয়ার মোকাবেলা এবং মস্কোর বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি বা জেসিপিও ইস্যুতে আমেরিকা ও ইউরোপের ঐক্যবদ্ধ অবস্থান সেই ট্রান্স আটলান্টিক কনভার্জেন্সের প্রতি ইঙ্গিত করে। চমস্কি এই সম্পর্কে বলেছেন, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন আমেরিকার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ বয়ে এনেছে, কারণ আমেরিকা ইউরোপকে এক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করছে এবং একটি একতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা গড়ার তার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করছে। দনেতস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত ৩। দনেতস্কে বিভিন্ন স্থানে ইউক্রেনীয় বাহিনী ৮৪টি হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন বলে জানিয়েছেন স্বঘোষিত দনেতস্ক পিপলস রিপাবলিক। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ হামলা চলে বলে সংগঠনটি নিশ্চিত করেছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ৮৪ গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। দনেতস্ক শহরের পেট্রোভস্কি জেলায় ২ জন এবং হরলিভকা শহরের সেট্রোলোনামিস্কি জেলায় ১ জন সহ ৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০৮ ও ২০১৩ সালে জন্ম নেওয়া শিশু সহ ৪ জন বেসামরিক লোক আহত হয়েছেন। উল্লেখ্য, ২০২২ সালে ২৪শে ফেব্রুয়ারি সকালে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করে। পুতিন ইউক্রেনকে অসামরিকরণ ও ডিনাজিফাই করার জন্য একটি বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা করেন। কয়েক মিনিট পরে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের সর্বত্র ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়। এরপরই একাধিক দিক থেকে একটি বড় স্থল আক্রমণ শুরু হয়। এখনো চলছে এই যুদ্ধে ৬০ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। পুতিন দখল করেছেন ইউক্রেনের ৪টি রাজ্য। সংঘাত কেন্দ্র করে সুদানের উপর যুক্তরাষ্ট্রের প্রথম নিষেধাজ্ঞা। সুদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স সংঘাতে জড়িয়েছে, তার জেরে এই নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে সুদানের সশস্ত্র বাহিনী, সংশ্লিষ্ট ২টি ফার্ম এবং প্যারামিলিটারি সম্পৃক্ত আরও ২টি ফার্ম। হোয়াইট হাউস জানিয়েছে, যারা সহিংসতার পেছনে কলকাঠি নাড়ছেন তাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও সহিংসতা অব্যাহত আছে। এটা মানবিক সহায়তা সরবরাহকে বাধাগ্রস্ত করছে। জ্যাক সুলিভান আরো বলেন, বিশেষ করে খার্তুম এবং দারফুরের রক্তপাতের পরিধি এবং মাত্রা ভয়ঙ্কর। সুদানের সংঘাত শুরু গত ১৫ই এপ্রিল। ক্ষমতা দখলে দ্বন্দ্ব থেকে একদিকে সেনাবাহিনী, অন্যদিকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস। একসময় মিত্র ছিল ২ বাহিনী। ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা, কিন্তু আরএসএফ কে সামরিক বাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে সাম্প্রতিক সময়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। যুদ্ধের পাইতারা করলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলছে হিজবুল্লাহ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটবে বলে হুমকি দিয়েছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। পবিত্র আশুরা ও হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ভাষণে এসব কথা বলেন তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোন রকমের সামরিক আগ্রাসন হলে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকবেন না। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধ পরিকল্পনা আমরা প্রত্যাখ্যান করছি, কারণ এমন যুদ্ধে এই অঞ্চলের কয়েকটি দেশ এবং এসব দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, সম্ভাব্য এই যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল চির অবসান ঘটবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতির অবসান হবে। হাসান নাসরুল্লাহ বলেন, ২০০৬ সালের যুদ্ধের সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব অনুসারে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধবিরতি হয়েছিল, লেবানন ও হিজবুল্লাহ তার প্রতি শ্রদ্ধা জানায়, কিন্তু ইসরায়েল যদি লেবাননের উপরে হামলা চালায় তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। হাসান নাসরুল্লাহ তার ভাষণে এক পর্যায়ে বলেন, নির্যাতিত ফিলিস্তিনিদের ব্যাপারে হিজবুল্লাহর প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধের কথাও জানান। ঋণ খেলাপির হাত থেকে বাঁচল মার্কিন সরকার। অবশেষে মার্কিন সিনেটেও পাশ হলো ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিল। এর আগে কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভে বলা বিলটি পাশ হয়।
এর মাধ্যমে ঋণ খেলাপির হাত থেকে বাঁচল মার্কিন সরকার। জানা গেছে 2 কক্ষে এই বিলটি পাশ হওয়ার এটি এখন মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। তার সইয়ের পর এটি আইনের পরিণত হবে। খবর CNN এর। করোনা মহামারীর পরে সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের কারণে মন্দার মুখোমুখি দাঁড়িয়ে মার্কিন অর্থনীতি। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক বাঁচাতে ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর প্রস্তাব আনেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তীব্র বিরোধিতা শুরু করে রিপাবলিকানরা। এই বিল পাশ না হলে বা ঋণের সর্বোচ্চ সীমা না বাড়ালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি 31.4 ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা মাথায় নিয়ে ঋণ খেলাপি হতো। এ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই বহু আলোচনা ও বিতর্ক হয়েছে। পরে বিলটিকে বাইপার্টিসান করার প্রস্তাব দেন বাইডেন, অর্থাৎ রিপাবলিকান স্পিকার ম্যাকার্থি এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট। এক্ষেত্রে বিলটি প্রস্তাব করেন কংগ্রেসে। শেষ পর্যন্ত বিলটি পেশ করা হয় হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। আশঙ্কা ছিল বিলটির প্রবল বিরোধিতা হতে পারে, কিন্তু সেই সংখ্যা সত্যি হয়রানি, বিপুল ভোটেই পাশ হয়েছে সেখানে। এবার সিনেটেও একইভাবে আশার মুখ দেখালো বিলটি। এর আগে জাপানের G7 বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরে যান জো বাইডেন। এর ফলে অস্ট্রেলিয়া সফর ও সেখানে অনুষ্ঠিতব্য কোয়াড জোটের বৈঠক বাতিল করতে হয়েছে তাকে। মূলত ঋণ সংকটে যুক্তরাষ্ট্রের খেলাপি হওয়া ঠেকাতেই সফর কাটছাঁট করে স্বদেশে ফিরতে হয় মার্কিন প্রেসিডেন্টকে।